হবে। নমস্কার, টিভি খবরের কাগজের লেখক আমান। আমি এক্ষুনি একটা অদ্ভুত গ্রাম থেকে ফিরে এসেছি, যেখানে পুলিশের লোকেরা জেলে ছিল আর চোরেরা গ্রামকে সামলাচ্ছিল। এই খবরটা আমি কুকু টিভি খবরের কাগজে ছেপে দিয়েছি। আপনারা এটাকে কুকু টিভিতে গিয়ে চেক করতে পারেন। হেডলাইন হলো জাদুর উল্টো জেল। এখন আমি নতুন গল্পের খোঁজে রয়েছি, সেই জন্য আমি এসেছি একটা নতুন গ্রামে, যার নাম তিলাস্মি। নেহা নামে একটি মেয়ের সাথে দেখা করতে, যে গ্রামের মানুষের জীবন পাল্টে দিয়েছে নিজের প্রভাবশালী বই দিয়ে। শোনা গেছে ওনার কাছে নাকি বেশ দুর্দান্ত গল্প রয়েছে, যেটা আমি আমার খবরের কাগজে ছাপতে পারি। এখন আমি পৌঁছে গেছি নেহা ম্যাডামের দপ্তরে। আমানজি, আপনাকে স্বাগত তিলাস্মি গ্রামে। আমি প্রত্যেক দিন আপনার লেখা খবরের কাগজ পড়ি। আগে ধন্যবাদ আপনাকে। আজকে এই জন্যই আমি এখানে এসেছি, আপনার সঙ্গে বসে গল্প শুনবো বলে, যা আপনাকে পাল্টে দিয়েছে আর আপনাকে এত প্রভাবশালী বই লেখার জন্য অনুপ্রেরণা দিয়েছে। তো ব্যাপারটা এই যে, আমি যখন চতুর্থ ক্লাসে ছিলাম, আমি আমার বাড়ি ছেড়ে পালিয়ে গেছিলাম, যেমনটা বাচ্চারা ছোট ছোট কারণের জন্য পালিয়ে যায়। আমি ট্রেন ধরার জন্য স্টেশনের দিকেই যাচ্ছিলাম, তখনই আমি একজন বৃদ্ধকে দেখলাম, যে রাস্তায় বসে পাথর দিয়ে আগুন জ্বালাচ্ছিল। আমি ওনাকে না দেখার ভান করে যাচ্ছিলামই, তখনই উনি আমাকে আওয়াজ দিলেন। আরে কোথায় চললে? বাড়ি ছেড়ে কোথায় চললে? আপনি কি করে জানলেন যে আমি বাড়ি ছেড়ে যাচ্ছি? এসো, ট্রেনে 1 ঘন্টা দেরি রয়েছে তো। আচ্ছা বলো তো মা, তুমি কেন পালাচ্ছ বাড়ি ছেড়ে? আপনি এটা কি করে জানলেন যে আমার বাবা আমাকে নতুন সাইকেল দিচ্ছে না? এই জন্য আমি কতবার বলেছি ওনাকে যে আমাকে নতুন সাইকেল দাও, কিন্তু উনি আমার কখনো শোনেন না। এসো খুকি এসো, আমি তোমাকে নিজের গল্প বলছি। ও, তাহলে এই গল্পটা ওই মানুষটার? হ্যাঁ, ওনার নাম ছিল দর্পণ, যার কাহিনী আমাকে পুরোপুরিভাবে বদলে দিয়েছিল। এরপরে উনি নিজের কাহিনী বলা শুরু করলো। সাল 1955, যখন আমি আমার বউ সুমন আর মেয়ে সুকুর সঙ্গে বাস করতাম। এটা সেই সময় যখন গ্রামের লোকজন উনুনে রান্না করত। তখন গ্রামে কেউই দেশলাইয়ের ব্যাপারে জানতো না। লোকজন পাথরে ঘষাঘষি করে আগুন জ্বালিয়ে নিজেদের রান্না করত। আমি খুব উৎসাহিত একজন মানুষ ছিলাম, যে নতুন নতুন জিনিস করতে খুব ভালোবাসতো। একজন বড় ব্যবসায়ী আমি হতে চাইতাম। আমি বেশিরভাগ সময় বাড়ির বাইরেই থাকতাম, যার জন্য আমার বউ খুব রেগেও যেত মাঝে মাঝে। তুমি আজকে কোথায় যাচ্ছ? একটা পুরো দিনও তুমি সুকুর সাথে থাকো না। সুমন, আরে তুমি আছো তো ওর জন্য। আজকে আমাকে একটা নতুন আবিষ্কারের ব্যাপারে খোঁজ পেয়েছি, যার ফলে বাড়ির উনুনে আগুন জ্বালানোটা আরও সহজ হয়ে যাবে। একবার যদি আমি এটা দেখে নিই ওটা কিভাবে হয়, তাহলে আমি তার ব্যবসা শুরু করব তো, আর প্রতিদিন তোমাদের সঙ্গেই তো থাকবো। কিন্তু তাও তোমার তো আমাদের সাথেও থাকা উচিত। সুমন, কয়েকটা দিনেরই তো ব্যাপার, আর এই সব কিছু আমি তোমাদের জন্যই তো করছি। সেই দিন আমি শহরের দিকে রওনা দিলাম, যেখানে দেশলাই কাঠির আবিষ্কার হয়েছিল। দেশলাইয়ের কাঠি যেই গাছ দিয়ে তৈরি হতো আর যে সামগ্রী ওটা তৈরি করতে লাগতো, সেই সব কিছুই আমাদের গ্রামে পাওয়া যেত। তারপর আর কি, আমি আমার গ্রামে এলাম আর ওই দেশলাই কাঠি বানাতে আমি শুরু করে দিলাম। আর প্রতিদিন অনেক দেশলাই কাঠি তৈরি করতাম আমি। একদিন আমার ব্যবসা আকাশে উঠতে শুরু করে দিল। আমি অনেক পয়সা রোজগার করলাম, বাড়িতে কম যেতাম, কিন্তু তাদের খেয়াল আমি অবশ্যই রাখতাম। আমার মনে আছে যখন আমি আমার মেয়ের জন্য একটা বড় পুতুল নিয়ে গিয়েছিলাম। আমি তোমার জন্য এই বড় পুতুলটা নিয়ে এসেছি। বাবা, এটা কি সুন্দর! এই পুতুলটা তোমার ভালো লেগেছে সুক্কু? হ্যাঁ বাবা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমার সাথে তুমিও খেলো না? এখন না মা, বাবাকে আজকে দপ্তরে যেতেই হবে, যে আমি পরে তোমার সাথে খেলা করব। আমার দপ্তরে যেতে হবে এই কথা শুনে সুমন তো সব সময় রেগে যেত, জানোই তো তুমি। তুমি এসেছো 2 ঘন্টাও হয়নি, এখনই তুমি যাওয়ার কথা বলছো? সুমন, তুমি আমাকে ক্ষমা করে দাও, কিন্তু আমাকে যেতেই হবে। আজকে শহরে দেশলাইয়ের কাঠির নতুন ফ্যাক্টরি আমি লাগিয়েছি। এখন এই ব্যবসাটা পুরো তিলাস্মি গ্রাম অবধি সীমিত থাকবে না, সারা শহরে এটা বিলিয়ে দেব আমি। এতে আমার কিছুই যায় আসে না। তুমি কখনো বাড়ি আসো না, যদি আসো তাও কিছুক্ষণের জন্য, তারপর আবার চলে যাও। আরে এই সব কিছু তো আমি তোমাদের জন্যই করছি। ব্যাস সুমন, ব্যাস আর কয়েকটা দিনেরই তো ব্যাপার, তারপরে আমি সব সময় তোমাদের সাথেই তো থাকবো।
আমি ওখান থেকে চলে গেলাম আর শহরে দেশলাইয়ের কাঠির ব্যবসা শুরু করে দিলাম, কারখানা খুললাম। আমি শুক্কুর ভালো একটা স্কুলে ভর্তিও করিয়ে দিলাম। সুমনের নামে একটা বড় বাংলোও তৈরি করে ফেললাম। প্রথমে আমি অনেক দিন পর্যন্ত বাড়ি যেতাম না, আর এখন আমার বাড়ি গেছি প্রায় কতদিন হয়ে গেছে। সুমন আমাকে একবার চিঠিও পাঠিয়েছিল বটে। কত মাস হয়ে গেল, কিন্তু তুমি ঘরে এলে না। তাড়াতাড়ি চলে আসো, সুক্কু তোমাকে খুব মনে করছে। ওর শরীরও আজকাল ভালো থাকে না। যখন আমি ওই চিঠিটা পড়ছিলাম তখন ওই ফ্যাক্টরির একজন কর্মচারী আমাকে ডাক দেয়। সাহেব, আপনার সঙ্গে দেখা করার জন্য কয়েকজন এসছে। আচ্ছা, আমি আসছি। কয়েকজন ব্যবসাদার ফ্যাক্টরিতে এলো দেখা করার জন্য আমার সাথে, যার ফলে আমি ওই চিঠিটার উত্তর দিতেও ভুলে যাই। যখন দপ্তরে আমি কাজ করতাম না, তখন আমার বউ সুমনের চিঠি কর্মচারী নিয়ে আমার কাছে আসতো, জানো তো। দর্পণ বাবু, আপনার বউ আপনার জন্য একটা চিঠি পাঠিয়েছে বটে। আর আমি সব সময় ওকে একটাই কথা বলতাম, হ্যাঁ হ্যাঁ রেখে দাও রেখে দাও, আমি পরে পড়ে নেব। আর ওই চিঠিগুলো পড়া ভুলে যেতাম। একবার আমার মেয়ের শরীরটা খুব খারাপ হয়ে যায় যখন ও বাড়িতেই ছিল, আর তারপরে ওকে হাসপাতালে ভর্তিও করানো হয়, জানো তো। আমার বউ আমাকে চিঠির পর চিঠি পাঠাতে থাকে, কিন্তু আমি একবারও চিঠিগুলো ভালো করে পড়ে দেখিনি। হাসপাতালে শুক্কু শুধু একটা কথাই বলতো, মা, বাবা কোথায়? বাবা তাড়াতাড়ি তোমার সাথে দেখা করার জন্য আসছেন। মা, বাবা কি আমায় ভালোবাসে না? এরকমটা নয় মা, বাবা তোমাকে খুব ভালোবাসে, কিন্তু উনি একটু কাজে ব্যস্ত। তাহলে কি বাবা আমার থেকে কাজকে বেশি ভালোবাসে মা? না মা, এরকমটা নয়। 3 মাস পরে আমি যখন বাড়ি যাই তখন ওখানে গিয়ে দেখি যে বাড়িতে কেউ নেই। আশেপাশের লোকজন আমাকে বলে যে আমার বউ শুক্কু হাসপাতালে ভর্তি রয়েছে। আমি তাড়াতাড়ি তিলেস্মে হাসপাতালে যাই, যে আমার বউ হাসপাতালের সামনেই দাঁড়িয়েছিল দেখি তখন, আর ওষুধ কিনছিল ও তখন। ও পেছন দিকে ঘুরে তাকায় আর আমার দিকে হাঁ করে দেখতে থাকে, এক মুখ অভিমান নিয়ে আমার দিকে তাকিয়েই ছিল। এখন কেন এসেছো? জানো সুকুর শরীর কত খারাপ। একটা চিঠিও লিখেছিলাম, একটার উত্তর দাওনি তুমি। সুকু এত অসুস্থ, কিন্তু একবারও বলেনি যে ওর পুতুল চাই। আমি ঠিক তো হয়ে যাব, ও শুধু তোমার অপেক্ষা করে গেছে, আর তুমি তোমার ব্যবসা বাড়িয়ে গেছো। সত্যিটা হলো এই যে তুমি আমাদেরকে ভালোই বাসো না। এরকম করে বলো না সুমন, আরে এইসব তো আমি তোমাদের। এখন এটা বলো না যে তুমি এসব আমাদের জন্য করছো। আমাদের এই বাংলার দামি কাপড়ের দরকার ছিল না, আমাদের শুধু তোমার স্বাদ দরকার ছিল। সুমনের এই কথা শোনার পরে আমি এটা বুঝতে পারলাম যে যেই ব্যক্তি শুধু নিজের পরিবারকে নিয়েই খুশি রয়েছে, সে তো আমার থেকে অনেক বেশি বড় লোক। আমি আমার মেয়ের সঙ্গে দেখা করতে চাই। বাবা, তুমি চলে এসেছো। খুকি, আমায় ক্ষমা করে দে মা, আমি তোর সঙ্গে দেখা করতে আসতে পারিনি। এখন তুমি আমাকে ছেড়ে আর যাবে না তো? না খুকি, বাবা তোমাদের ছেড়ে আর কোথাও যাবে না। আমার বউ আমার সঙ্গেই দাঁড়িয়েছিল। আমাদের চাই না যে তুমি অনেক টাকা রোজগার করো, আমরা শুধু এটাই চাই যে তুমি সব সময় আমাদের সাথে থাকো। এইটা একদিন সবাই বুঝে যাবে যে এই পয়সা করি, এই বাড়ি আর ভৌতিক বস্তু জিনিসপত্র এর কোনো দামই নেই। যেটার গুরুত্ব আছে সেটা হলো তোমার আত্মীয় স্বজনের উপকার, আর তার সাথে জড়িত তোমার মঙ্গল অমঙ্গল। আর আজকে এই কথাটা আমি খুব ভালো করে বুঝে গেছি। আপনার মেয়ের কি হয়েছিল, আর আপনার ব্যবসার কি হলো? আমার সঙ্গে থাকতে থাকতে ওর শরীর আস্তে আস্তে ঠিক হয়ে যায়, পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। আর আমার ব্যবসার কথা বলছো তো? যখন আমি জানতে পারলাম যে আমার মেয়ে অসুস্থ আর আমি ওর সঙ্গে ছিলাম না, তখন আমার খুব আফসোস হলো। আর সেই রাগে আমি আমার দেশলাই কাঠির কারখানাটা আগুন লাগিয়ে দিই, আর তিলেস্মি গ্রামে একটা ছোট্ট দেশলাই কাঠি বিক্রি করার দোকান খুলে বসি। আমি এখন পয়সার পেছনে দৌড়ানো বন্ধ করে দিয়েছি। আপনি ঠিক বলছেন। যাও খুকি, তোমার ট্রেন চলে এসেছে, তুমি কোথাও যাচ্ছিলে তাই না? না, আমি আমার পরিবারকে ছেড়ে কোথাও যাব না। একটা কথা মনে রেখো, আমার ব্যস্ততা আমাদের পরিবার আর আমাদের বন্ধুদের প্রতি আমাদের দায়িত্বগুলো থেকে এড়িয়ে যাওয়ার কোনো অজুহাত হতে পারে না, বুঝলে? শেষে তুমি বুঝতে পেরে যাবে যে আসল সম্পত্তি সেটাই যেটা তোমার কাছে আগে থেকেই রয়েছে, তোমার নিজের লোকজন। এই গল্পটা সত্যিই খুব সুন্দর। এই গল্প থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। এই গল্পটা আমি অবশ্যই কুকু টিভি খবরের কাগজে ছেপে দেব। কিন্তু আমাকে একটা কথা বলুন নেহা ম্যাডাম,
আপনি আমার সাথে আর কখনো দেখা করেননি? আমি বাড়ি থেকে রওনা দিলাম, কিন্তু তারপর আমি ভাবলাম যে দর্পণজিকে শেষবারের মতন ধন্যবাদ বলি। এই জন্য আমি পেছনে ঘুরে তাকালাম, কিন্তু উনি ওখানে ছিলেনই না। আর দুটো পাথর ওখানেই রাখা ছিল, কিন্তু দর্পণজিকে আর কোথাও দেখা গেল না। আমার পুরো বিশ্বাস যে উনি নিজের পরিবারের সাথে খুব ভালোই থাকবেন। নেহা ম্যাডাম, এত ভালো একটা গল্প শোনানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আমি তাহলে এবার চলি। কুক্কুর টিভি খবরের কাগজের জন্য আমাকে আরও খবর লিখতে হবে।